এই পাগলি, এভাবে কাঁদলে চলে? এভাবে কান্না না করে তুমি ফিরে যাও তোমার ভালোবাসার কাছে, তোমার স্বামীর কাছে। সে যে তোমার জন্য ছটফট করছে। স্নেহার কথা শুনে স্নেহাকে ছেড়ে দিয়ে অভিমানী কণ্ঠে বৃষ্টি ফুপিয়ে ফুপিয়ে বলল, সে সে- সে আর আমায় ভালোবাসে না ভাবি। সে আমার দিকে একবারও ফিরেও তাকায়নি। তার জন্য আমি এত সুন্দর করে সাজলাম, সেজে গুজে কলেজে গেলাম, কিন্তু সে একটা বারও আমার দিকে তাকালো না। উল্টো ওই বর্ষাকে কিউটি বলল, ওর সাথে হেসে হেসে কথা বলল। ওই শ্রাবণ আমায় ভালোবাসে না ভাবি। পাগলি মেয়ে একটা। কে বলেছে তোমায় যে শ্রাবণ ভাইয়া তোমায় দেখেনি, ভালোবাসে না তোমায়? তুমি যতক্ষণ কলেজে ছিলে তার সামনে সে তো শুধু তোমাকে দেখছিল, যা তুমি জানো না। কারণ শ্রাবণ ভাইয়া সানগ্লাসের আড়াল দিয়ে তোমায় দেখছিল নয়ন ভরে। আর তোমার মতো সে ছটফট করছিল তোমার মুখে একবার ভালোবাসি কথাটি শোনার জন্য। কিন্তু তুমি এসব কি করে জানো ভাবি? আমি সব জানি, কারণ শ্রাবণ ভাইয়া এসব আমার কথা দিয়ে করেছে তোমার সাথে। আমি তাকে বলেছিলাম তোমায় অবহেলা করতে, কারণ ভালোবাসার মানুষ যখন মূল্য দেয় না তখন তাকে অবহেলা করতে হয়। আর অবহেলা পেলে ভালোবাসার মর্ম মানুষ বোঝে। তুমি খুব পচা, একদম পচা। তোমার সাথে আমি কথা বলবো না, যাও। তুমি আমার পচা ভাবি। তুমি আমার ভাবি হয়ে ওই শ্রাবণ চৌধুরীর পক্ষ নিছো। তুমি খুব বাজে। নাক টেনে টেনে বলল বৃষ্টি। হুম, আমি পচা। এবার যাও তো শোনা, জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসো, কারণ তোমাকে একদম পেতনির মতো লাগছে। শ্রাবণ ভাইয়া তুমি এই অবস্থায় দেখলে পেতনি ভেবে ভয়ে পালাবে। কথাগুলো বলেই হাসতে লাগলো স্নেহা। স্নেহার কথা শুনে বৃষ্টিও হাসতে লাগলো। তারপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। একটু পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে স্নেহার সাথে রুম থেকে বাইরে বের হলো। তারপর রাসেলের কাছে গেল। রাসেল বৃষ্টিকে দেখেই নিজের কাছে বসিয়ে নিয়ে বলতে শুরু করলো, আমি জানি চাঁদনি, তুই কেন এভাবে কাঁদছিলি। নিশ্চয়ই কলেজে আজকে ওই শ্রাবণ নামের অমানুষটা তোকে কিছু বলেছে, তাই না? কিন্তু আর তোকে কাঁদতে হবে না বোন। আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। ছেলে তোকে বিয়ে করে নিয়ে লন্ডনে চলে যাবে। খুব ভালো আর বড় ফ্যামিলির ছেলে। তুই তাকে চিনিস চাঁদনি? ছেলেটা তোর জন্য তোর সাথে একই কলেজে পড়ে। রাসেলের কথা শুনে বৃষ্টি অবাক হয়ে গেল। তুমি কার কথা বলছো ভাইয়া? তুমি কি মাহিবের কথা বলছো? হ্যাঁ চাঁদনি, আমি মাহিবের কথাই বলছি। ওর সাথে কথা হয়েছে আমার। আজকে কলেজেও তোকে প্রপোজ করেছে। আর তুই ওকে বলছিস আমার আর স্নেহার কথাই তুই বিয়ে করবি। তাই ওর প্রপোজালটা তুই অ্যাকসেপ্ট করিসনি। সেজন্য ছেলেটা আমার কাছে এসেছিল। ছেলেটাকে আমার খুব পছন্দ চাঁদনি। আমি চাই তুই এই ছেলেকেই বিয়ে করে সুখে থাক। তাই আমি মাহিবকে পাকা কথা দিয়ে দিয়েছি। কিন্তু তুমি মাহিবকে পাকা কথা কি করে দিতে পারো রাসেল? চাঁদনি তো বিবাহিত, শ্রাবণ ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেছে ওর। আর ইসলামিক শরীয়ত মতে এক স্বামী থাকাকালীন একটি মেয়ে আবার বিয়ে করতে পারে না। কোনটাকে তুমি বিয়ে বলছো স্নেহা? আমার মাথায় পিস্তল ঠেকে জোর করে চাঁদনির কাবির নামায় সই নিয়ে বিয়ে নাম দেওয়াকে বিয়ে বলে না স্নেহা। ওই বিয়ে মানি না আমি। কিন্তু তুমি হয়তো ভুলে গেছো রাসেল, চাঁদনি কাবির নামে সই করে চলে যাওয়ার পর শ্রাবণ ভাইও তো বড় একজন মানুষে তোমার আর আমার পায়ের কাছে বসে সেজন্য ক্ষমা চেয়েছে। কিন্তু তুমি সেই কথা চাঁদনি থেকে লুকিয়েছো। স্নেহার কথা শুনে অবাক হয়ে স্নেহার দিকে তাকালো বৃষ্টি। রাসেল এমনটা করেছে ও ভাবতেও পারছে না। এতদিন শ্রাবণকে তাহলে শুধু ফুল বুঝেই এসেছে বৃষ্টি। স্নেহার কথা শুনে রাসেল বলল, আমি যা করেছি আমার বোনের ভালোর জন্য করেছি, সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না স্নেহা। আর ওই শ্রাবণ চৌধুরী থেকে কি করে আমার বোনকে মুক্ত করতে হয় সে ব্যবস্থাও করেছি আমি। এই যে দেখো ডিভোর্স পেপার, এখানে চাঁদনির একটা সই নিলেই ওই শ্রাবণ চৌধুরী থেকে মুক্তি পেয়ে যাবে চাঁদনি। তারপর আমি ওকে মাহিবের সাথে বিয়ে দেব। ডিভোর্সের কথা শুনেই বুকের মাঝে ধক করে উঠল বৃষ্টির। চারিদিক থেকে শুধু একটাই কথা ভেসে আসতে লাগলো কানে, ডিভোর্স ডিভোর্স আর ডিভোর্স। বৃষ্টি কিছু বুঝে ওঠার আগেই বৃষ্টির হাতে কলম ধরিয়ে দিল রাসেল। তারপর ডিভোর্স কাগজটা সামনে রেখে বৃষ্টিকে সই করতে বলল। কলম হাতে নিয়ে থরথর করে কাঁপতে লাগলো বৃষ্টি। ওর সাথে এসব কি হচ্ছে কিছুই যেন মাথায় ঢুকছে না ওর। হঠাৎ স্নেহার ফোনটা বেজে উঠল। স্নেহা ফোন হাতে নিয়ে কানে ধরে বলল, অ্যাক্সিডেন্ট? শ্রাবণ ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে? স্নেহার কথা শুনে লাফ দিয়ে উঠে স্নেহার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কানে ধরল বৃষ্টি। তারপর উত্তেজিত হয়ে বলল, কে বলছেন আপনি?
কি হয়েছে আমার শ্রাবণের? বৃষ্টি, আমি বর্ষা বলছি। শ্রাবণ ভাইয়া দ্রুত ড্রাইভ করে তোর কাছে যাওয়ার জন্য ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছে সে। তুই জলদি আয় বৃষ্টি। বর্ষার কথা শুনে হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল বৃষ্টির। বৃষ্টি স্তব্ধ হয়ে ধপ করে নিচে বসে পড়ল। বৃষ্টিকে এইভাবে বসে পড়তে দেখে স্নেহা বৃষ্টির পাশে বসে বলল, তুমি এভাবে ভেঙে পড়ো না চাঁদনি, তাড়াতাড়ি চলো, আমাদের হাসপাতালে যেতে হবে। এইভাবে বসে থেকে সময় নষ্ট করো না চাঁদনি। স্নেহার কথা শুনে বৃষ্টি স্নেহাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ভাবি বর্ষা এসব কি বললো ভাবি? আমার শ্রাবণের কিছু হতে পারে না ভাবি। ওকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না ভাবি, মরে যাবো আমি। শ্রাবণ প্লিজ আপনি ফিরে আসুন, আপনার কিছু হতে পারে না। আমি এভাবে হারাতে পারবো না আপনাকে ভাবি। তুমি আমার শ্রাবণের কাছে নিয়ে চলো প্লিজ, আমি আমার শ্রাবণের কাছে যাব। বৃষ্টির কথা শুনে বৃষ্টিকে ধরে দাঁড় করালো স্নেহা। তারপর সামনের দিকে এক পা বাড়াতেই রাসেল এসে সামনে দাঁড়ালো বাধা হয়ে। তারপর ঝাঁঝালো গলায় বলল, চাঁদনি কোথাও যাবে না বাসা থেকে। চাঁদনি, তুই ঘরে যা। ওই শ্রাবণ চৌধুরীর কাছে যাবি না তুই। তুমি এসব কি বলছো রাসেল? শ্রাবণ ভাইয়া চাঁদনি স্বামী, আর স্বামীর অ্যাক্সিডেন্টের কথা শুনো চাঁদনি বাসায় থাকবে? যাবে না শ্রাবণ ভাইয়াকে দেখতে? কে স্বামী? কিসের স্বামী? আমি মানি না এই বিয়ে। চাঁদনির এখনো বিয়ে হয়নি। ওকে আমি মাহিবের সাথে বিয়ে দেবো। ওই শ্রাবণ চৌধুরী মারা গেলেও যেতে দিব না আমি ওনার কাছে চাঁদনিকে। রাসেল কথাটা শেষ হওয়ার সাথে সাথে সজোরে রাসেলের গালে একটা কষে থাপ্পড় মারল স্নেহা। তারপর বলতে লাগলো, তুমি মানুষ নাকি অন্য কিছু রাসেল? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে আমি তোমার মতো নিচু মনের একজনকে ভালোবেসে বিয়ে করেছি। তোমার একমাত্র বোনের স্বামী ওদিকে মৃত্যুর সাথে লড়াই করছে, আর তুমি কিনা এখান থেকে তার মৃত্যু কামনা করছো। চাঁদনি যাবে, আমি নিয়ে যাব ওকে শ্রাবণ ভাইয়ার কাছে। চাঁদনি শুধু তোমার বোন নয়, ও আমারও সন্তান, বুঝেছো তুমি? আর আমার সন্তানের কিসে ভালো হবে তা আমি বুঝবো। কথাগুলো বলে বৃষ্টির হাত ধরে সামনের দিকে হাঁটা দিল স্নেহা। সাথে সাথে রাসেল আবারও সামনে গিয়ে দাঁড়িয়ে স্নেহার হাত থেকে বৃষ্টির হাত ছাড়িয়ে নিল। তারপর স্নেহাকে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিয়ে বলল, সে আশা তোমার কখনো পূরণ হবে না স্নেহা। চাঁদনি কোথাও যাবে না। আর একবার যদি তুমি ওকে নিয়ে ওই শ্রাবণ চৌধুরীর কাছে যাওয়ার চেষ্টাও করেছো স্নেহা, তাহলে আমি ভুলে যাব তুমি আমার বউ। পা কেটে ফেলে রেখে দেবো তোমায় আমি ঘরে। প্লিজ রাসেল, তুমি এমন করো না। শ্রাবণ ভাইয়ার মতো করে কেউ কখনো ভালোবাসতে পারবে না আমাদের চাঁদনিকে, আর চাঁদনিও ভালোবাসে শ্রাবণ ভাইয়াকে। চাঁদনিকে যেতে দাও ওর স্বামীর কাছে, আটকেও না ওকে তুমি। না, চাঁদনি ভালোবাসতে পারে না ওই সন্ত্রাসীটাকে। আমি জানি আমার বোন ওই সাইকোকে কখনোই ভালোবাসতে পারে না। তুমি ভুল জানো ভাইয়া, আমি ভালোবাসি ওনাকে। শ্রাবণ চৌধুরী আমার স্বামী, আমি আমার স্বামীকে ভালোবাসি ভাইয়া। আমায় যেতে দাও ভাইয়া, যেতে দাও ওনার কাছে। ওনার কিছু হয়ে গেলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না ভাইয়া। প্লিজ আমায় যেতে দাও ওনার কাছে। বৃষ্টির কথা শুনে বৃষ্টির দিকে রাগী চোখে তাকিয়ে রাসেল বলল, তুই এখন অনেক ছোট চাঁদনি, নিজের ভালো মন্দ বোঝার বয়স হয়নি এখনো তোর। তাই আবেগের বশে তুই এমন বলছিস। তুই কোথাও যাবে না চাঁদনি, নিজের রুমে যা। আর যাওয়ার আগে ডিভোর্স পেপারে সই করে যা। সামনের 3 মাস পরেই মাহিবের সাথে তোর বিয়ে দিব আমি। ততদিন তুই বাসা থেকে বের হবি না। রাসেলের কথা শেষ হতেই রাসেলের থেকে নিজের হাত ছাড়ি মেরে সরিয়ে নিল বৃষ্টি। তারপর রাগে ফোঁস করতে করতে বলল, ভাবি তোমায় কি বলেছে তুমি হয়তো শোনোনি ভাইয়া। আমি শ্রাবণ চৌধুরীর বউ, শ্রাবণ চৌধুরী আমার স্বামী, আর আমি শুধু ওনাকেই ভালোবাসি ভাইয়া। নিজের ভালো মন্দ বোঝার মতো যথেষ্ট বয়স হয়েছে আমার। আর একবার যদি তুমি আমায় আটকানোর চেষ্টা করেছো, তাহলে আমি ভুলে যাব তুমি আমার বড় ভাই। কথাগুলো বলে রাসেলকে আর কিছু বলার সুযোগ না দিয়ে পার্স হাতে দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেল বৃষ্টি। বৃষ্টির কথাগুলো শুনে রাসেলের মূর্তির মতন সেখানেই দাঁড়িয়ে আছে। কারণ এর আগে কখনো বৃষ্টির এমন রূপ দেখেনি রাসেল, কখনো এমনভাবে কথা বলেনি বৃষ্টি ওর সাথে। রাসেলের অবস্থা দেখে স্নেহা হেসে দিয়ে বলল, দেখলে তো রাসেল, স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক ভাঙার চেষ্টা করলে তার পরিণতি কি হয়। স্নেহার কথা কোনো উত্তর দিল না রাসেল। চুপ করে সোফায় বসে পড়ল। তারপর পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল দিল। বৃষ্টি একটা সিএনজি নিয়ে সোজা চলে গেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে গিয়ে পাগলের মতন খুঁজতে লাগলো শ্রাবণকে, কিন্তু কেউ বলতে পারছে না শ্রাবণের কথা।
বৃষ্টি কি করবে কিছুই মাথায় আসছে না ওর। তাই হাসপাতালের বাইরে ল্যান্ডলাইন থেকে বর্ষার নাম্বারে কল দিল বৃষ্টি। হ্যালো বর্ষা, আমি বৃষ্টি বলছি। আমি তো হসপিটাল চলে আসছি, কিন্তু শ্রাবণ কোথায় আর তুই বা কোথায়? আমরা তো একটু আগেই শ্রাবণ ভাইয়াকে নিয়ে শ্রাবণ ভাইয়ার বাসায় চলে এসেছি বৃষ্টি। শ্রাবণ ভাইয়ার অবস্থা খুব খারাপ, উনি এখনো বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছেন। তুই এখানে চলে আয়, আমিও এখানেই আছি। আমি এক্ষুনি আসছি বর্ষা, এক্ষুনি আসছি আমি।